মানের থাকার কথা সেটা দিতে পারে না, বা যেটা পারবে না সেটা বুঝে শুনেও এদেরকে ওখানে নিয়ে তারপরে কষ্ট দেওয়া হয়। এভাবে থাকা, খাওয়া, চলাফেরা সব মিলে একজন হাজির যে সেবা দেওয়া দরকার সেটা যে পারছে না, এজন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? আমরা তো খরচের খাতগুলো উল্লেখ করেছি এবং আমরা স্পষ্টভাবে বলেছি। আপনি যেটা বললেন যে দালাল শব্দ উচ্চারণ করলে অনেক আহত হতে পারে, কিন্তু এদের আচরণ দেখে মনে হয় কেউ যদি আহতও হয় এই বিষয়ে কিছু বলার নেই, আমরা দালাল শব্দটাই ব্যবহার করব। কারণ আমাদের জাতীয় হজ নীতিতে মধ্যস্বত্বভোগী তথাকথিত মোয়াল্লেম বা এই শ্রেণীর কোনো অস্তিত্ব নেই। ইভেন যারা ভালো হজ এজেন্ট কতিপয় বাদে তারাও কিন্তু এদেরকে পুষতে চান না। এদের কারণেই কিন্তু হজ ম্যানেজমেন্টে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হলে দেশ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সেই ক্ষেত্রে এদেরকে কোনো ভদ্র অভিধায় অভিহিত করা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সঠিক না। যিনি দালাল তাকে দালালি বলা উচিত এবং হজ ব্যবস্থাপনা থেকে এদেরকে উচ্ছেদ করা উচিত যদি এটাকে সুষ্ঠু করতে হয়। তা এখন যেটা বললেন যে সরকার কি ব্যবস্থা নিয়েছে, সরকার যে ব্যবস্থা নিয়ে সুস্পষ্টভাবে আমরা বলেছি, হজযাত্রীদেরকে অনুরোধ করেছি যিনি হজে যাবেন সরকারি ব্যবস্থাপনায় যান বেসরকারি ব্যবস্থাপনায় যান তাকে চুক্তি করতে হবে। সেই দ্বিপাক্ষিক চুক্তিতে বলা থাকবে যে এজেন্ট এই হজযাত্রীকে মক্কা, মদিনায়, জেদ্দায়, আরাফাতে এমনকি বাংলাদেশে তাকে কি সুবিধা তিনি দিবেন এবং মক্কায় তিনি হারাম শরীফ থেকে কত মিটার দূরত্বে রাখবেন, মদিনায় তাকে কোথায় রাখা হবে, মিনাতে কত দূরে রাখা হবে, জামারাত থেকে কত দূরে রাখা হবে, তাকে খাবার দেওয়া হবে কিনা, নাকি খাবার তিনি নিজে খাবেন। কোরবানির বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখিত থাকতে হবে। কোন এয়ারলাইন্সের মাধ্যমে তিনি হজে নিয়ে যাবেন সব কিছু সুস্পষ্ট থাকতে হবে। এগুলো থাকতে হবে। দেখেন, আমরা কিন্তু অনেক থেকে এবং অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েই আমরা এই ব্যবস্থাগুলো করেছি। এই কারণে একজন এজেন্ট তিনি নিয়ে যান, কোরবানির টাকাটা সংগ্রহ করেন হজযাত্রীদের কাছ থেকে। তারপরে তিনি কি করেন, মূলত কোরবানি না দিয়ে টাকা আত্মসাৎ করেন। এই যে যাদেরকে দালাল বলায় আপনি খানিকটা আপত্তি উত্থাপন করেছেন, তারা টাকাটা আত্মসাৎ করে, কুরবানির টাকা আত্মসাৎ করে একজন হজযাত্রী। পাশাপাশি আপনার সাথে একমত হয়েছি যে যারা প্রকৃতপক্ষে দালাল তারা কিন্তু আসলে সেবক না। এই জন্যই কিন্তু হজযাত্রীদেরকে আমরা অনুরোধ করব, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে টাকা জমা দিয়ে কোরবানির কাজটি আপনি সমাধান করবেন। কোনো অবস্থাতেই ইভেন এজেন্টের কাছেও আপনি কোরবানি দেওয়ার জন্য টাকা হস্তান্তর করবেন না। এতে কিন্তু কোরবানি না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি হজ করতে গেছেন, মনে যদি একটা খটকা থাকে যে আমার কোরবানিটা আদৌ হয়েছে কিনা, সেই সন্দেহের মধ্যে আপনি কেন থাকবেন সে মুহূর্তে? এই অনিয়ম যারা করবে তাদের জন্য কি সরকার কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে? আমরা যেটা বলি, সরকারি ব্যবস্থাপনা আমার 10,000 হাজি, এই 10,000 হাজির জন্য কিন্তু আমরা ইতিমধ্যে বাড়ি ভাড়া করেছি। আচ্ছা, তাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমরা বলে দিয়েছি, কত টাকা তাদেরকে ফেরত দিতে হবে, বাড়ি ভাড়া থেকে সাশ্রিত অর্থ ফেরত দিতে হবে সেই বিষয়টাও কিন্তু তাদেরকে আমরা প্যাকেজের মধ্যে আমরা ঘোষণা করেছি, বলে দিয়েছি মিডিয়াতে, খবরের কাগজে, বিভিন্ন জায়গায়। কোরবানির টাকা আমরা সুস্পষ্ট বলেছি যে ইসলামিক ডেভেলপমেন্টের মধ্যে ব্যাংকে রাখার জন্য, এবং খাবারের টাকা আমরা এইবার যেমন নিয়েছি হজ ক্যাম্প থেকে রিয়ালের মাধ্যমে ফেরত দিব। তো এই যে সুষ্ঠু ব্যবস্থা, যে হজ ব্যবস্থাপনা সরকারিভাবে যেটা নির্ধারিত তারিখে তিনি যাবেন, নির্ধারিত তারিখে ফেরত আসবেন, মিনার তাঁবুতে কোথায় থাকবেন, কত দূরে থাকবেন, কোন বাড়িতে থাকবেন, সরকার যদি এটা ডিক্লেয়ার করতে পারে, সরকার নিয়োজিত এজেন্ট যারা আছেন তারা কেন ডিক্লেয়ার করতে পারবেন না? আমরা সরকার হজ ব্যবস্থাপনাটাকে এইভাবেই পরিচ্ছন্ন করতে চাচ্ছি এবং এই ক্ষেত্রে হাবের যে আন্তরিকতা সেটা প্রশংসার যোগ্য। তারা কিন্তু সব ধরনের সহযোগিতা দিচ্ছেন। আরেকটি বিষয় যে প্রতারণা এবার এত সহজ হবে না এই কারণে, কারণ সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনায় টাকা জমা দেওয়ার শেষ তারিখ হলো 20শে জুন। 20শে জুন তারিখের মধ্যে হজযাত্রীকে পুরো টাকা পরিশোধ করতে হবে, সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি ব্যবস্থাপনায়। 21শে জুন কিন্তু হবে না, 20শে জুন। অতএব যেগুলো নিয়ে বিবাদ হয়, ঝগড়াঝাটি হয়, হাজিদেরকে এজেন্টরা, দালালরা বা মোয়াল্লেমরা হজ ক্যাম্পে ফেলে রেখে যায়, ওই যে টাকা বাকি থাকে, টিকিট করে না, হজ করে এসে বাকিটা পরিশোধ করবে, এই ফিতনা ফ্যাসাদ যাতে সৃষ্টি না হয় সেই কারণেই আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আমাদেরকে মনে রাখতে হবে
পরপর এই গণতান্ত্রিক সরকারের অধীনে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে বিগত 3টি হজ সুব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করে দক্ষিণ এশিয়াতে শীর্ষ অবস্থান আমরা দৃঢ় করেছি। এই বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না। এবার এ পর্যায়ে হাবের সম্মানিত সভাপতি জনাব জামাল উদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে জানব যে হজ ফেয়ার 2012 বাংলাদেশে অল্প দিনের ভিতরেই আয়োজিত হতে যাচ্ছে আগামী 26, 27, 28। এ লক্ষ্যে আপনারা কি কি ব্যবস্থাপনা এখানে মানুষের সামনে উপস্থাপন করতে চান এবং পরবর্তীতে এবছর যাতে সুষ্ঠুভাবে সকলে হজ করে আসতে পারে সে লক্ষ্যে আপনারা কি করতে চাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং সকল এটিএন বাংলার কর্মকর্তা বৃন্দ এবং যারা দর্শক শ্রোতা এবং আমার সম্মানিত হজ এজেন্ট এবং যারা এবারে 2012-তে হজে যাওয়ার নিয়ত করেছেন সকল হজ যাত্রী মন্ত্রণালয় এবং হজ ব্যবস্থাপনায় যারা জড়িত আছে সকল সংস্থা এবং ব্যক্তিকে আমি হাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটিএন বাংলা আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসে। আমরা প্রত্যেক বছর হজ ব্যবস্থাপনার জন্য একটা যেমন আমাদের অতিরিক্ত সচিব মহোদয় উনি যে কতগুলো কথা বললো যে নীতিমালা, এবারেই কিন্তু আপনার এই স্বাধীনতা সংগ্রামের পর অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা অনুযায়ী মন্ত্রণালয় সমন্বয় করে একটা হজ নীতিমালা করেছে। আর আমরাও যেটা করেছি এটা আমাদের ইজিএম এর মাধ্যমে সকল এজেন্টদের মতামতের ভিত্তিতে। এখানে উনি অনেক কথা বলে ফেলছে, এগুলো আমি যাব না। যেমন মধ্যস্বত্বভোগীটা আমাদের জন্য, সরকারের জন্য, এই দেশের সম্মানিত হজযাত্রীর জন্য একটা মহামারী হিসেবে আছে। এটাকে কোনো অবস্থা আমরা বিতরণ এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো এখন আমরা কাউকে বাদ দিতে চাই না। আমাদের